পড়ছিলাম যে পাখি মন বোঝে না, কলমে মুন্নি আক্তার প্রিয়া, পর্ব সংখ্যা 4। গত দুদিন ধরে টানা বৃষ্টি হওয়ার পর এখন উঠেছে গরমে সেদ্ধ হওয়ার মতো রোদ। এত বেশি গরম যে ইচ্ছে করে সারাক্ষণ পানির মধ্যে শুয়ে বসে থাকি। চাইলে অবশ্য এই ইচ্ছেটা পূরণ করা যেত, যদি পড়াশোনা না থাকতো। ক্লাস করার জন্য হলেও ওই গরমের মধ্যে বের হতে হয়। সকালে উঠেই আগে 30 মিনিট ধরে গোসল করে নিয়েছি। আপাতত শরীর ঠান্ডা। তাছাড়া বাসায় এসি আছে বলে এমনিও গরম বোঝা যায় না। বারান্দায় আর ছাদে গেলে আসল গরম টের পাওয়া যায়। একেবারে রেডি হয়ে আমি খেতে গেছি। ইতোমধ্যে সবাই খেতে বসেছে। চাচিমণি আমাকে দেখে বলেন, এত দেরি কেন, খেতে বসো। আমি চেয়ার টেনে রিদির বাম পাশে বসলাম। আমার সামনের চেয়ারে রাহাত ভাই। সে নিজের মনে খাবার খাচ্ছে। চাচুকে একটু অন্যমনস্ক লাগছে অবশ্য, কিছুটা দ্বিধান্বিতও লাগছে। চাচিমণি আমার প্লেটে পরাটা আর ভাজি দিয়েছেন। আমি একটুখানি ছিঁড়ে মুখে দেওয়ার পর চাচু রাহাত ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, তোর কাজকর্ম এখন কেমন চলছে? রাহাত ভাই খাবার থেকে একবার মুখ তুলে চাচ্চুর দিকে তাকালেন। এরপর আবার খাবার মুখে নিয়ে মাথা নাড়িয়ে বলেন, ভালো। তাহলে কি এখন বিয়ে শাদী নিয়ে ভাবছিস? রাহাত ভাইকে দেখলাম খুব বিস্ময় নিয়ে তাকাতে। হঠাৎ বিয়ে কেন জিজ্ঞেস করলেন রাহাত ভাই। চাচ্চু বললেন, হঠাৎ কোথায় দেখলি? তুই চাকরিতে জয়েন করার পরপরই তো বিয়ের জন্য বলছিলাম আমরা। তুই তো বলতি এখনই না, আর একটু সময় লাগবে। হ্যাঁ, আমার আরো সময় লাগবে। আরো সময় মানে কত সময়? বয়স হচ্ছে তো, এখন এত বুড়ো হই নাই। আর দাদাদি মানুষজন বুড়ো কালেই হয়, বয়স বাড়লেও সমস্যা নেই। চাচ্চু দাঁতে মুখ খিচে বললেন, আমার বয়সের কথা বলিনি বেয়াদব, তোর বয়সের কথা বলেছি। এই পর্যায়ে আমি খাবার মুখে নিয়ে ফিক করে হেসে ফেলছি। চাচিমণিকে দেখলাম চোখ গরম করে তাকাচ্ছে আমার দিকে। বহু কষ্টে নিজের হাসিটা সংযত করলাম। রাহাত ভাই কিন্তু এখনো বেশ নির্বিকার আছেন। তার মাঝে কোনো হেলদোল দেখতে পাচ্ছি না আমরা কেউ। চাচু কিছুটা সময় নিয়ে দীর্ঘশ্বাস নিলেন। জিজ্ঞেস করলেন, তোর কি পছন্দের কেউ আছে? ভালোবাসিস কাউকে? থাকলে তো জানতে। না থাকলে বিয়েতে এত আপত্তি কিসের তোর? আর থাকলেও আমাদের বল, তাহলে ওই মেয়েকেই তোর বউ করে বাড়িতে নিয়ে আসবো। রাহাত ভাই নিশ্চুপ। চাচু ধীরে ধীরে রেগে যাচ্ছে বোঝা যাচ্ছে। কখন যে একটা তুলকালাম বাঁধবে আমি সেই অপেক্ষায় আছি। রাহাত ভাইকে নিরুত্তর দেখে চাচু নিজেই বলেন, তার মানে তোর পছন্দের কেউ নেই? তাহলে ঘটক যেই মেয়েটার কথা বলেছে তাকে দেখি আমরা। আমি অবশ্য ছবি দেখেছি, তোর মাও দেখেছে। মেয়ে বেশ সুন্দরী, শিক্ষিত, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। তুই বললে তাহলে আমরা এই শুক্রবার মেয়ের বাসায় যাব। তোর অফিস অফ থাকবে ওই দিন। আমি ফট করে বললাম, আমার আর রিদিও তো স্কুল কলেজ ওই দিন অফ। আমাদের নেবে না চাচ্চু? চাচ্চু হেসে জবাব দিলেন, অবশ্যই। রাহাত ভাই খুব বিরক্ত হয়ে বললেন, তোমরা কে কি করবে, কোথায় যাবে তোমাদের ইচ্ছে, কিন্তু আমি কোথাও যাচ্ছি না। আর বিয়েও এখন আমি করব না। এটাই আমার শেষ কথা। কথা শেষ করে রাহাত ভাই চলে যাচ্ছিল। চাচ্চু তখন রেগে মেগে পেছন থেকে বলতে লাগলেন, মেয়ে তো আমরা দেখতে যাবই, আর এবার তোর বিয়েও করিয়ে ছাড়বো। দেখি তুই এবার বিয়ে না করে কোথায় যাস। এটা আমারও শেষ কথা। বাপ ছেলের লড়াইয়ের মধ্যে চাচিমণি ভীষণ হতাশ দেখাচ্ছে। তিনি হয়তো খুব এই হতাশাটা রাহাত ভাইয়ের উপরেই। ক্লাসে দেরি হয়ে যাচ্ছে বিধায় বিয়ের কথাবার্তা এখন কতদূর আগাবে জানতে পারলাম না। খাওয়া শেষ করে বিদায় নিয়ে আমি চলে গেলাম। বাড়ির বাইরে বের হয়ে দেখি রাহাত ভাইও তার গাড়ি নিয়ে অফিসে যাচ্ছে। একবার জানালা দিয়ে আমার দিকে তাকালো। এখনো রেগে আছে। আমি এতদিন জানতাম ছেলেরা বিয়ের জন্য সবসময় নাচানাচি করে বিয়ে করতে চায়। এদিকে এই মানুষটাকেই দেখলাম এক অদ্ভুত। পছন্দের কেউ থাকলে তাকেই বিয়ে কর, আর না থাকলে বাবা মাকে যা পছন্দ করে তাকে বিয়ে কর, তাহলেই তো লেটা চুকে যাক। এই যাই হোক, আমার এত মাথা ব্যথা করে কাজ নেই। কাঁধে ব্যাগ ঝুলিয়ে হেলতে দুলতে চলে যাওয়ার সময় পেছন থেকে রাহাত ভাই গাড়ির হর্ন বাজালো। আমি ভ্রু কুঁচকে পেছনে তাকালাম। রাহাত ভাই এবার গাড়ি নিয়ে সামনে আগাতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে সরে গিয়ে সাইড দিলাম। এই লোক আমাকে মারতে চায় নাকি? আশ্চর্য, আমি কি করেছি? গাড়ি আমার পাশে দাঁড় করিয়ে তিনি বাম পাশের দরজাটি খুলে দিয়ে বলেন, উঠে বস। আমি ভারী অবাক হয়ে তাকালাম। কানে ঠিক শুনেছি কিনা সেটাও বুঝতে পারছি না। উনি কি সত্যি আমাকে গাড়িতে উঠতে বলল? আর যদি এটা বলেই থাকে তাহলে কেন বলল? ওনার নিজের টাকায় কিনা এই গাড়িতে ওঠার ভাগ্য আমার শুধু দুবারই হয়েছিল, তাও চাচু ও চাচিমণির সাথে ছিল তাই। উনি নিজে থেকে আমাকে কখনো ওনার গাড়িতে ওঠাননি। আর এটাই তো স্বাভাবিক, উনি তো আমাকে সহ্যই করতে পারেন না। অফিসে লেট হচ্ছে আমার। আমি ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছি। তিনি এতক্ষণ সামনের দিকে তাকিয়েছিলেন, এবার বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে বলেন, উঠবে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনাই করবে শুধু? আমি সদ্বিদ ফিরে পেয়ে দ্রুত গাড়িতে উঠে বসলাম। এমনিতে আমারও ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। দরজা লাগাও। হ্যাঁ, গাড়ির দরজা লাগাতে বলছি, বিরক্তিতে চশচক শব্দ করে বললেন রাহাত ভাই। আমি তড়িঘড়ি করে বললাম, ও হ্যাঁ। এরপর দ্রুত টেনে দরজা লাগালাম। রাহাত ভাই গাড়ি স্টার্ট দিয়ে মেইন রোডে এলেন।
এতক্ষণ নির্বিকার থেকে অদ্ভুত একটা প্রশ্ন করে বসলেন। এবার কাউকে ভালোবাসো? আমার মনে হলো কেউ বুঝি আমাকে একটা ধাক্কা দিয়ে আকাশ থেকে মাটিতে ফেললো। এই মানুষের সাথে আমার কখনো কথাই হয় না তেমন। যা হয় তার দিক থেকে থাকে অপমান, আর আমার দিক থেকে থাকে জেদ। সেই মানুষ যদি হঠাৎ করে এই ধরনের প্রশ্ন করে বসে, অবাক হব না তাহলে? কিছু জিজ্ঞেস করেছি আমি, উত্তর দিতে সমস্যা। আমার দম আটকে আসার উপক্রম, হাঁসফাঁস লাগছিল খুব। রাহাত ভাই বোধহয় আমার অস্বস্তি বুঝতে পেরে এসিটা অন করে দিলেন। আমি বড় নিঃশ্বাস নিয়ে বললাম, না না, একদম না, আমি এসবের মধ্যে একদম নেই। তিনি স্টিয়ারিংয়ে হাত রেখে ড্রাইভ করতে করতে সামনে তাকিয়ে বলেন, এত অস্থির হওয়ার মতো কিছু জিজ্ঞেস করিনি, শান্ত হও। আমি কেন যেন তাও শান্ত হতে পারছিলাম না, দম আটকে বসেছিলাম। আর ভাবছিলাম পথ কেন ফুরাচ্ছে না। তোমাকে কেউ ভালোবাসে না? তার একের পর এক উদ্ভট প্রশ্নে কেন যেন আমি জ্ঞান হারাই, নিঃশ্বাস আটকে বললাম, আমি জানি না। আচ্ছা, তুমি কেন কাউকে ভালোবাসো না? কখনো কি কাউকে ভালোবাসেনি? এবার আমার হাত পা স্বাভাবিক হয়ে গেল। দম আটকে আসা অনুভূতিটা এখন আর হচ্ছে না। অদ্ভুত একটা চিনচিনে ব্যথা হচ্ছে। রাহাত ভাই আমার দিকে তাকালেন। আমি এবার তার মুখের দিকে তাকিয়ে বললাম, না, ভালোবাসি না কাউকে, আর বাসিওনি কখনো। এত বড় দুঃসাহস আমার কখনো হয়নি। দুঃসাহস? হ্যাঁ, কাউকে ভালোবাসাটা আমার জন্য দুঃসাহসী। কেন? কারণ এই দুনিয়ায় সত্যিকার অর্থে আমার কেউ নেই। আমি এতিম, অনাথ, আর আপনাদের বাড়ির আশ্রিতা। শেষ কথাটা বলার সময় আমি তাচ্ছিল্য করে মৃদু হাসলামও। গাড়িও ততক্ষণে কলেজের সামনে চলে এসেছে। তিনি ব্রেক করার পর আমি আর কিছু না বলেই গাড়ি থেকে নেমে গেলাম। ক্লাসে পৌঁছাতে পৌঁছাতে অলরেডি আজ আমার 10 মিনিটের মতো লেট হয়ে গেছে। স্যারও ক্লাসে চলে এসেছেন। আমি অনুমতি নিয়ে ভেতরে ঢুকে ধূপ করে সায়রার পাশে বসলাম। সায়রা ফিসফিস করে জিজ্ঞেস করলো, আজ তো খরস্রোতা রোদ, বৃষ্টি নেই, দেরি করলি কেন? আমি মিথ্যে করে বললাম, জ্যাম ছিল। ক্লাসে আর কোনো বাড়তি কথা হয়নি আমাদের। একদম টিফিনের টাইমে আমরা সবাই একসাথে খেতে বসেছি। ওই সময় জানতে পারলাম আকাশের বড় ভাইয়ের জন্য মেয়ে দেখছে, বিয়ে করবে। আমার তখন রাহাত ভাইয়ের কথা মনে পড়ে গেল। উচ্ছ্বাসিত হয়ে বললাম, কি চারদিকে এখন কি বিয়ের মৌসুম শুরু হয়েছে নাকি? কেন, তোরও বিয়ে নাকি? জিজ্ঞেস করলো আকাশ। আমি ধমক দিয়ে বললাম, আরে না, রাহাত ভাইয়ের। আর সকালেই চাচ্চু বলছিল। সায়রা বিস্ময় নিয়ে বলল, তোর সাথে নাকি? কি, আমার সাথে বিয়ে? আরে না, পাগল হইলি নাকি তোরা? সুমন তখন বলল, আসল পাগল তো তুই গাধি। এক বাড়িতে থেকেও এতদিনে রাহাত ভাইকে পটাতে পারলি না। আজে বাজে কথা বলছিস কেন? আমি তাকে কোন দুঃখে পটাতে যাব? এত সুদর্শন ছেলে চোখের সামনে ঘুর ঘুর করে, তাকে পটাবি না তো কাকে পটাবি? তোর জায়গায় আমি থাকলে সেই কবেই রাহাত ভাইকে পটিয়ে বিয়ে করে ফেলতাম। কিছুদিন পর হয়তো তোরা খালা মামাও হতি। কথাগুলো হাসতে হাসতে বলল সায়রা। বাকিরাও সাথে হাসছে, কিন্তু আমার কেমনও জানি মোটেও হাসি পাচ্ছে না, উল্টে বিরক্তি লাগছে। কথাগুলো শুনলেই গা গোলাচ্ছিল। এত ফেলনা নাকি আমি? মিতুগুলো কথা বলছিস না কেন? রাগ করলি নাকি? রাগ করার মতো কথা বলছিস তোরা? আমার এত খারাপ দিন চলে এসেছে যে আমার এখন কাউকে পটাতে হবে? বাবা মা নেই বলে কি আমি সত্যিই মূল্যহীন? সায়রা এবার আমার হাত ধরে ব্যাকুল হয়ে বলল, তুই আমাদেরকে ভুল বুঝতেছিস দোষ। আমরা এমন কিছু মিন করে বলিনি। রাহাত ভাই সুদর্শন, তুই সুন্দরী। তোরা একসাথে থাকিস, তোদের বিয়ে হলেও ভালো হবে, মানাবেও দুজনকে। পাশ থেকে আকাশ বলল, হ্যাঁ এটাই, যদিও জীবনের সাথেও তোকে মানায়। আমি দাঁত কিরমির করে বললাম, রাহাত ভাই জীবন, কাউকে নিয়ে কোনো কথা বলবি না আর কেউ। সুমন বলল, সারা জীবন একা থাকবি নাকি? এসব নিয়ে তোদের ভাবতে হবে না। টিফিনের সময়টা আজ আড্ডার থেকে সবার সাথে তর্কাতর্কি করেই কেটে গেল। কী সব চিন্তা ভাবনা আসে ওদের মাথায় আমি বুঝি না। আমি তো কখনো কল্পনায়ও রাহাত ভাইকে নিয়ে এসব ভাবিনি। ক্লাস শেষ করে বাসায় ফিরে দেখি চাচিমণি বেজায় রেগে আছে। কারণটা বুঝতে পারলাম দিদির থেকে। চাচিমণি নাকি রাহাত ভাইকে হোয়াটসঅ্যাপে পাত্রের ছবি পাঠিয়েছে। রাহাত ভাইকে কল করে বলেছে ছবিগুলো দেখতে, কিন্তু তিনি ছবিগুলো দেখেননি। এরপর থেকে নাকি কলও ধরছে না, এই জন্য চাচিমণি এখন রেগে আছে। আমি আর তাই চাচিমণিকে ঘাটালাম না, নিজের রুমে চলে গেলাম। বারবার যা করি আজও তাই করলাম, গোসল করে খেয়েই ঘুম। কিন্তু এই ঘুম আজ পুরোপুরি হলো না। আমি মোটামুটি সন্ধ্যার আজানের আগ পর্যন্ত ঘুমাই, কিন্তু আজ তার আগেই ঘুম ভেঙে গেছে। ভেঙে গেছে ঠিক তা নয়, ঘুম ভাঙানো হয়েছে। চাচিমণি হন্তদন্ত হয়ে রুমে ঢুকে লাইট জ্বালিয়ে বলেন, রাহাতকে একটা কল দিত। তোর চাচ্চু আমার হৃদির কারো কল ধরতেছে না। আমি ঘুম ঘুম চোখেই খুব হতাশ হয়ে তাকালাম চাচিমণির দিকে। মায়াও লাগছিল। আহারে, ছেলের চিন্তায় চাচিমণির বোধ বুদ্ধি সব উধাও হয়ে গেছে। রাহাত ভাই তার সবচেয়ে কাছের মানুষদেরই কল ধরছে না, সেখানে নাকি সে আমার কল ধরবে। কি অদ্ভুত! এভাবে বোকার মতো তাকিয়ে আছিস কেন? কল দে রাহাতকে। আমাকে ধমকে বললেন চাচিমণি।
হতাশাকে এক সাইডে রেখে আমি শোয়া থেকে উঠে বসলাম। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে ভাবলেশহীনভাবেই রাহাত ভাইকে কল দিলাম, কারণ আমি জানি সে কল ধরবে না। 2বার 3বার 4বার ধরে রিং হচ্ছে, কল তুলছে না রাহিত ভাই। চাচিমণি এতে আরো রেগে আগুন হয়ে যাচ্ছেন। দাঁত কিরমির করে বললেন, হতচ্ছাড়াটার সমস্যা কি? তুমি এত চিন্তা করছো কেন? রাতে তো বাসায় আসবে, আসুক, এখন কেন ফোন ধরছে না? আমি ফোনটা রেখেই দিতে যাব, ঠিক তখনই লাস্ট রিং হওয়ার সময় রাহাত ভাই কল রিসিভ করলেন। আমাকে কিছু বলতে না দিয়ে নিজে নিজেই বললেন, আম্মুকে বলো এত অস্থির না হতে, এরোর নাম্বার থেকে এতবার কল দিতে হবে না, ব্যস্ত আমি। কথা শেষে আবার নিজেই খচ করে কলটা রেখে দিলেন। আমি ভয়ে ভয়ে চাচিমণির মুখের দিকে তাকালাম, তার রিয়াকশন দেখার জন্য। একদম রায়বাঘিনী লাগছে চাচিমণিকে। আমি ফোনটা রেখে চাচিমণিকে শান্ত করে বললাম, তুমি একটু মাথা ঠান্ডা করো, ভাইয়া বাসায় আসলে তখন সব রাগ দেখিও। এই ছেলেটা আমাকে একদিন পাগল বানিয়ে ফেলবে দেখিস। চাচিমণি রাগ করে রুম থেকে চলে গেলেন, সাথে করে নিয়ে গেল আমার ঘুমও। এই অর্ধসমাপ্ত ঘুমটা তো আর আসবে না এখন। কি করবো এখন আমি? আপাতত উঠে ফ্রেশ হয়ে ভাবলাম পড়তে বসি। অনেকগুলো হোমওয়ার্ক আছে আজ, সেগুলো আজ আগে আগে করে ফেলি। যেই ভাবনা সেই কাজ। এক মগ কফি বানিয়ে নিয়ে আমি পড়তে বসে গেলাম। রাত 9টা নাগাদ আমার পড়া শেষ হয়েছে। এখন আমি ল্যাপটপে আমার পছন্দের গান শুনবো, রাতে খেয়ে মুভি টুভি দেখবো। গান ছেড়ে আমি একা একা নাচছিলাম। দিদি তখন দরজায় নক করে বলল, আসবো আপু? হ্যাঁ আয়। দিদি ভেতরে ঢুকে অস্থির হয়ে বলল, মা তো অস্থির হয়ে যাচ্ছ আপু। কেন, কি হয়েছে? ভাইয়ার অফিস ছুটি হয় 5টায়, এখন বাজায় প্রায় 9:30। ভাইয়া এখনো বাসায় আসেনি, আবার ফোনও ধরছে না। এতে দেখি মহা মুসিবত। চল তো যাই চাচিমণির রুমে। প্রায় 20 মিনিট চাচিমণিকে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে তারপর শুয়ে দিলাম নিজের রুমে। চাচু রাহাত ভাইয়ের উপর ক্ষিপ্ত। সত্যি বলতে আমার নিজের এখন তার উপর কিছুটা রাগ হচ্ছে। এভাবে শুধু শুধু বুড়ো মানুষ দুটোকে মানসিক অত্যাচার করার কোনো মানে হয়? রুমে এসে দেখি ল্যাপটপ বন্ধ না করেই আমি চলে গেছিলাম। এখনো গান চলছে, দেব শুভশ্রীর একটা রোমান্টিক গান। এগিয়ে দে এগিয়ে দে, 2-1 পা এগিয়ে দে। ল্যাপটপ টেবিলের উপর রেখে বিছানা ঝাড়ছিলাম শুভ বলে, তখন আবার দরজায় নক হলো। আমি বললাম, দরজা খোলাই আছে দিদি, ভেতরে আয়। আমি রাহাত ভাইয়ের ভরাট কণ্ঠ শুনে আমি ঝাড়ু রেখে সোজা হয়ে দাঁড়ালাম। তিনি ভেতরে ঢুকে সোজা আমার সামনে এসে দাঁড়িয়েছে। ঝাড়ুটা খাটের নিচে রেখে বললাম, এত দেরি করলেন কেন আজ? জানেন চাচিমণি কত দুশ্চিন্তা করছিল আপনার জন্য? তিনি কোনো জবাব দিলেন না। কয়েক পলক আমার দিক তাকিয়ে থেকে বললেন, প্রিয়, জীবনে প্রথমবারের মতো কাউকে ভালোবাসার দুঃসাহস করবে? এই বাড়ির বউ হবে, বিয়ে করবে আমায়? আমার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। হাঁ করে তাকিয়ে আছি আমি রাহাত ভাইয়ের দিকে। ল্যাপটপে তখন গান বাজছে, কিছু আবদারের জানি নেই মানে।